প্রোডাক্ট স্টিরিওকেমিস্ট্রিটা কেমন হবে? প্রোডাক্ট স্টিরিওকেমিস্ট্রি মানে হচ্ছে যে সমস্ত অ্যাটম বা গ্রুপ রয়েছে তারা থ্রু স্পেস কার্বনের সাথে কেমন ভাবে অ্যাটাচ থাকছে, মানে তাদের ওরিয়েন্টেশনটা কেমন হবে, সেটা হচ্ছে তোমার স্টিরিওকেমিস্ট্রি বলে। তো এক্ষেত্রে তোমাদেরকে স্টিরিওকেমিস্ট্রিটা অন্য একজন স্যার পড়াবেন বা পড়িয়ে দিয়েছেন অলরেডি, তো আমি কনসিডার করে নিচ্ছি তোমরা কিছুটা জানো। ঠিক আছে, এই এই যে CH2 এর সাথে HX অ্যাডিশন হচ্ছে, তাই তো? HX অ্যাডিশনের ফলে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হচ্ছে, যে ক্ষেত্রে একটা কাইরাল সেন্টার থাকছে এইখানে। দেখো এই যে কার্বনের, এটা কাইরাল স্টিরিওজেনিক সেন্টার বলছি, কাইরাল সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার বলাটা বেশি বেটার হবে, কারণ এটা এটা জেনিক মানে কি, একটা তৈরি করবে কিছু, স্টিরিও তৈরি করবে, স্টিরিও ওরিয়েন্টেশন ডিফারেন্ট। তো এই কার্বনটা হচ্ছে একটা স্টিরিওজেনিক সেন্টার, তার কারণ হচ্ছে এর যে চারটে বন্ডে যে চারটে গ্রুপ অ্যাটাচ আছে তারা সবাই আলাদা। দেখো চারটের মধ্যে এই একটা হাইড্রোজেন তুমি কাউন্ট করো, এই X আর CH3, এই চারটেই কিন্তু ডিফারেন্ট, তার জন্য এই কার্বনটা হচ্ছে স্টিরিওজেনিক কার্বন। স্টিরিওজেনিক সেন্টার, স্টিরিওজেনিক সেন্টার হওয়ার জন্য ওই দুটো ওরিয়েন্টেশন অ্যাটলিস্ট হতে পারে। তো কেমন ভাবে তৈরি হবে, এই যে H প্লাস এলো এক্ষেত্রে, সেক্ষেত্রে কি হচ্ছে কনসিডার করে নাও যে অ্যাবভ দ্য প্লেন রয়েছে তোমার H, আর এক্ষেত্রে তোমার রয়েছে CH3, এই যে কার্বোক্যাটায়নটা, ওকে, এই কার্বনের উপর, মানে তুমি আদার ওয়ে অ্যারাউন্ডও কনসিডার করতে পারো, জাস্ট রিপ্রেজেন্টেশন পারপাসে আমি ধরে নিলাম এইরকম ওরিয়েন্টেশনটা। এবারে দেখো এই পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন মানে একটা p অরবিটাল রয়েছে, p অরবিটাল, তো এই p অরবিটালটা দুটো লোব রয়েছে, ওই দুটো লোবই কিন্তু সমান পরিমাণে রিয়াকশন করতে পারে। আমি জাস্ট একটা সাইড শ্যাডো করলাম, তার কারণ ফেজটা আলাদা বোঝানোর জন্য, ওকে। তো এবারে x মাইনাস যে আসবে সে এই দিক থেকে আসতে পারে, অথবা উল্টো সাইড থেকেও আসতে পারে, মানে এই দিক থেকে এসে অ্যাপ্রোচ করে x মাইনাসটা রিয়াকশন করলো। তাহলে কি দাঁড়াবে, দুটো প্রোডাক্ট দাঁড়াচ্ছে, এবং সেটা আর এক্স যখন এই দিক থেকে রিয়াকশনটা করছে আর এক্স, আর ব্যাক সাইডে মিথাইল গ্রুপ চলে গেল, আর ফ্রন্ট সাইডে চলে এলো হাইড্রোজেন, ওকে। আর যখন এই দিক থেকে এক্স মাইনাসটা রিয়াকশন করছে, তখন কি তৈরি হচ্ছে দেখো, তখন আর এদিকে আর এক্স এইদিকে, ওকে। আর এদিকে যথারীতি তোমার CH3 আর অ্যাবভ দ্য প্লেন হাইড্রোজেন। তো এবারে তুমি যদি একে ঘুরিয়ে এইখানে নিয়ে এসো, জাস্ট এই কার্বনের রেসপেক্টে তুমি গ্রুপটাকে ঘুরিয়ে দাও, ঘোরালে কোনো অসুবিধা নেই, কম্পাউন্ড একই থাকছে, জাস্ট তুমি ডিফারেন্ট ওরিয়েন্টেশন থেকে রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে তোমার আর এক্স উপরে CH3 আর নিচে H। তাহলে তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার ওরিয়েন্টেশনটা এইটা। তাহলে তুমি দেখতে পাচ্ছ আর এক্স একই পজিশনে রয়েছে, কিন্তু CH3টা এখানে নিচে আছে, হাইড্রোজেন উপরে আছে, এক্ষেত্রে জাস্ট উল্টো, হাইড্রোজেন নিচে CH3 উপরে। বেসিক্যালি তাহলে তারা সেম, তাদের মানে 3Dতে যে ওরিয়েন্টেশনটা স্পেস থ্রু স্পেস ইন স্পেস ওরিয়েন্টেশনটা সেটা কিন্তু আলাদা, ঠিক আছে।
তো এদেরকে বলা হচ্ছে, এদেরকে আমরা বলবো এনানসিওমার। সেটা তোমরা স্টিরিওকেমিস্ট্রি চ্যাপ্টারে ভালোভাবে পড়বে। আমি এখানে শুধু দেখিয়ে দিলাম যে দুটো ডিফারেন্ট তারা, এই দিক থেকে অ্যাটাক হলে, এই দিক থেকে অ্যাড হলে এক্স মাইনাস যে কম্পাউন্ড হবে, এই দিক থেকে অ্যাড হলে সেটা তারা ডিফারেন্ট তৈরি হবে। মানে থ্রু স্পেস শুধু ডিফারেন্স, আদারওয়াইজ আর কিছু ডিফারেন্স নেই। স্টিরিওকেমিস্ট্রিটাই ডিফারেন্ট। তো এবারে ব্যাপারটা হচ্ছে কেন আমরা এতটা বুঝতে গেলাম হঠাৎ করে। আর এটা হচ্ছে একটা মেকানিজম, কিছু কিছু ক্ষেত্রে মেকানিজমটাকে প্রমাণ করে, এই দুটো মেকানিজমটা প্রমাণ করার জন্য এই টাইপের স্টিরিওকেমিস্ট্রি আমাদের বুঝতে হবে। তো এই যেহেতু প্লাস মাইনাস তৈরি হচ্ছে, তার জন্য এরা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে স্টিরিওজেনিক সেন্টার থাকা সত্ত্বেও মলিকুল, মানে এই যে প্রোডাক্ট দুটো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে এর মধ্য দিয়ে, এই সলিউশনের মধ্য দিয়ে যদি প্লেন পোলারাইজড লাইট পাস করো, তাহলে এইটা যদি যে পরিমাণে পজিটিভ ডাইরেকশনে ঘোরাবে, আমি কনসিডার করে নিলাম এটা পজিটিভ ডাইরেকশনে ঘোরাবে, সেটা ইকুয়ালি এইটা নেগেটিভ ডাইরেকশনে ঘুরিয়ে দেবে প্লেন পোলারাইজড লাইটের অ্যাঙ্গেলটা। ঠিক আছে? তো তার জন্যই ওভারঅল এফেক্টটা ক্যান্সেলেশন হয়ে যাবে, মানে ওভারঅল ক্যান্সেলেশন হয়ে গেল। এবং তার মানে বেসিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল যদি পিওর আইসোমার হতো, কিন্তু যেহেতু অন্য কম্পোনেন্টও এক্সিস্ট করছে, সেই জন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আর এই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যেহেতু এই রিয়াকশনগুলোতে হচ্ছে, এই টাইপের রিয়াকশনগুলোতে, তার মানে এক্ষেত্রে একটা কার্বোক্যাটানিক ইন্টারমিডিয়েট তৈরি হয়। কার্বোক্যাটানিক ইন্টারমিডিয়েট না তৈরি হলে তুমি এই দুটো ডিফারেন্ট টাইপের আইসোমার পেতে না, আর অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটিটাও পেতে না। তার মানে এটা আমরা ইনডাইরেক্টলি প্রমাণ করলাম যে এক্ষেত্রে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হয়। তাহলে আমি কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হয় এর সাপোর্টে দুটো এক্সাম্পল দেখালাম তোমাদেরকে, একটা হচ্ছে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট, আর একটা হচ্ছে এনানসিওমেরিক মিক্সচার তৈরি হবে। ঠিক আছে? এবারে এরও একটা এক্সেপশন আছে, এই যে দুটো সাইড থেকেই আসছে এক্স মাইনাস, সেটা সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার একই দিক থেকে হয়, সেটা আমি একটু বলে দিই। যে ইন সাম কেসেস where positive charge is highly stabilized, মানে যেখানে পজিটিভ চার্জটা হাইলি ডিলোকেলাইজড, মানে রেজোনেন্স দ্বারা ডিলোকেলাইজড হয়ে থাকবে। দ্য রিয়াকশন, ওই সমস্ত কেসে দ্য রিয়াকশন of alkene with HX proceeds through ion pair and hence Shin addition, এক্ষেত্রে কিন্তু অ্যান্টি অ্যাডিশন হতো, Shin addition occurs. ওকে, সরি আমি তোমায় একটা ভুল বললাম, এক্ষেত্রে আমরা দুটো সাইড থেকে অ্যাডিশন পাচ্ছি না, এই এক্স মাইনাসটা। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স মাইনাসটা দুটো দিক থেকে অ্যাটাক করতে পারবে না, স্পেসিফিক্যালি একটা দিক থেকে অ্যাটাক করতে পারবে, এবং সেক্ষেত্রে আমরা সিন অ্যাডিশন প্রোডাক্টটা কখনো কখনো পেয়ে থাকি। তার এক্সাম্পলটা এটা। এটাকে বলা হয় অ্যাসিন্যাপথাইন। এক্ষেত্রে তুমি যদি ডিউটারিয়েটেড ব্রোমাইড ইউজ করে থাকো, তাহলে কি হবে, এক্ষেত্রে তোমার একটা
এক্ষেত্রে ডি অ্যাড হলে এখানে, আর প্লাস মাইনাস আর ব্রোমাইড এরকম ভাবে টাইট আয়ন পেয়ার হয়ে থাকবে। ওকে, তার ফলে কি হবে, ব্রোমাইডটা এলে ডি আর ব্রোমিন মানে যে দুটো পার্ট অ্যাড হচ্ছে তারা কিন্তু একই দিকে থাকবে, অন্য কম্পোনেন্টটা মানে নিচের থেকে ব্রোমিন যে কম্পোনেন্টটা সেটা আর হচ্ছে না। বুঝতে পারলে? তো এক্ষেত্রে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটা ইজ হাইলি ডিলোকেলাইজড into the aromatic system. ওকে, তাহলে আমরা যা পড়লাম সেটা হচ্ছে এইচ এক্স অ্যাডিশন। এইচ এক্স অ্যাডিশনে আমরা জানি অ্যাডিশনের নেগেটিভ পার্টটা মানে এক্স মাইনাসটা ওই কার্বনে যায় যেই কার্বনে তোমার কম নাম্বার অফ প্রোটন থাকে। এটা হচ্ছে মার্কনিকভ অ্যাডিশন হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশনটাও হয়ে থাকে। সেটা কেমন সিচুয়েশন হবে, বেসিক্যালি স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়নটাকে যদি আমরা রিভার্স করে দিই, মানে এমন একটা সিচুয়েশন করে দেবো যেখানে কম নাম্বার অফ প্রোটন যে কার্বনটায় আছে ওইখানে যদি আমরা কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জটাকে নিয়ে আসি তখন সেটা আনস্টেবল হয়ে যাবে, তাহলেই অ্যান্টি মার্কনিকভ রুল তৈরি মানে রুল হয়ে যাবে আর কি। অ্যান্টি মার্কভ অ্যাডিশন কেমন কেমন ক্ষেত্রে হবে, তাহলে আমাদেরকে বুদ্ধি করে এইখানটায় একটা গ্রুপ এমন রাখতে হবে যেই কার্বনটার সাথে কম নাম্বার অফ প্রোটন আছে ওই কার্বনটায় এমন একটা গ্রুপ রাখতে হবে যেটা কিনা পজিটিভ চার্জটাকে স্টেবিলিটি দেয় না, ডিস্টেবিলাইজ করে। তারা কারা হবে, যারা খুবই হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস হবে, তারা ওই পজিটিভ চার্জটাকে স্টেবিলিটি দেবে না। যেমন নাইট্রো গ্রুপ হতে পারে বা তোমার CF3 গ্রুপ হতে পারে, এরা খুব ভীষণভাবে ডিস্টেবিলাইজ করে, অথবা NMe3+ হতে পারে। এরা ওই পজিটিভ চার্জ যে তৈরি হবে ইন্টারমিডিয়েটের ওই ইন্টারমিডিয়েটটাকে ডিস্টেবিলাইজ করবে। ওরা যেহেতু এই কার্বনের উপর ডিস্টেবিলাইজ করবে, অল্টারনেটিভলি পজিটিভ চার্জটা এই কার্বনে তৈরি হবে এবং তাহলে এক্স মাইনাসটা এই কার্বনে আসবে, এবং সেটা এক্স মাইনাস এই কার্বনে আসছে, তার মানে এটা কি মার্কনিকভের যে রুলটা আছে সেটা ভায়োলেট হয়ে যাচ্ছে, সেটাই অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন বলছি আমরা এখানে। যেমন ধরো তুমি যদি মানে এখানে নাইট্রো গ্রুপ রাখো, নাইট্রো গ্রুপ রেখে এই অ্যালকিনটাতে HX অ্যাডিশন করো, HX অ্যাডিশন করছো, তাহলে প্রথমে আমরা প্রোটন দিচ্ছি, তাই তো? প্রোটন দিচ্ছি, তো প্রোটন দিলে দুটো পসিবিলিটি রয়েছে। এটা হচ্ছে একটা পসিবিলিটি, অথবা আরেকটা পসিবিলিটি হচ্ছে এইটা। এই যে এই কার্বোক্যাটায়নটা এই নাইট্রো গ্রুপটার পাশে আছে বলে ভীষণভাবে ডিস্টেবিলাইজড। এটা ভীষণভাবে ডিস্টেবিলাইজড হওয়ার জন্য এটা হবে না, এটা হবে না। তো শুধু এইটা তৈরি হবে রিয়েকশনটাতে, এই ইন্টারমিডিয়েটটা, আর এই ইন্টারমিডিয়েটটা তৈরি হওয়ার ফলে এক্স মাইনাসটা আসবে এই কার্বনে, তাহলে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা। তো এক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে এক্স মাইনাস গোজ টু দ্য কার্বন, মানে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম। এই যে এক্স মাইনাস, এই যে এক্স মানে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম HX is coming to the carbon where number of proton is more.
ঠিক আছে, এই কার্বনটায় আসছে এক্স মাইনাস ওভারঅল। তো এটা অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন হচ্ছে এখানে। আবার এমন 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 সিচুয়েশন আছে যে ক্ষেত্রে মার্কনিকভ অ্যাডিশন প্রোডাক্ট আর অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন প্রোডাক্ট দুটো ইকুয়ালি তৈরি হয়, সেই সিচুয়েশনটা দেখাচ্ছি। এই হচ্ছে একটা মিথক্সি গ্রুপ থাকবে অ্যালকিনের সাথে অ্যাটাচড, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা HCl অ্যাড করলে এই প্রোডাক্টটা পাই, প্লাস এই প্রোডাক্টটা পাই। মানে দুটো টাইপেরই হয়ে থাকে। তার মানেটা কি? তার মানে এক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে দুটো কার্বনের উপরেই ইকুয়ালি স্টেবিলাইজড। এই যে প্রোডাক্ট রেশিওটা হচ্ছে প্রোডাক্ট রেশিও অফ এ বি, তুমি যদি এটাকে এ বলো আর এটাকে বি বলো, প্রোডাক্ট রেশিও অফ এ বি এক্ষেত্রে 1:1 হয়ে থাকে। তার মানেটা হচ্ছে যে কার্বোক্যাটায়ন দুটো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা দুজনেই ইকুয়ালি স্টেবিলাইজড। এক্ষেত্রে এইচ হলো না, এক্ষেত্রে প্লাস চার্জ থাকবে, প্লাস আরেকটা কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে দেখো এক্ষেত্রে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে অলদো ইট হ্যাজ লেস নাম্বার অফ সাবস্টিটিউশন, কিন্তু এই যে রেজোনেন্স এফেক্টটা আছে মিথক্সি গ্রুপের তার জন্য এই কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। রেজোনেন্স এফেক্ট, রেজোনেন্স স্টেবিলাইজেশন। আর এক্ষেত্রে নাম্বার অফ সাবস্টিটিউশন বেশি, তো সেজন্য এটাও স্টেবিলাইজড আবার এটাও স্টেবিলাইজড, এমন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে দুজনেই ইকুয়ালি স্টেবিলাইজড। তো এক্ষেত্রে দুটো প্রোডাক্টই ইকুয়ালি তৈরি হচ্ছে। তো তো ওভারঅল এখানে তোমার যে মার্কনিকভ রুল এখানে সেটাও ফলো হলো না ঠিক মতো ভাবে। তো মার্কনিকভ রুলটা হচ্ছে একটা এম্পিরিক্যাল রুল, মানে বেসড অন দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন মার্কনিকভ যে সায়েন্টিস্ট ছিলেন উনি এই রুলটা বানিয়েছিলেন, কিন্তু মেকানিজমটা জানার পরে আমরা ওটাকে সহজেই এক্সপ্লেন করতে পারছি এবং বুঝতেও পারছি কোন ক্ষেত্রে মার্কনিকভ রুল ফলো করবে আবার কোন ক্ষেত্রে ফলো করবে না। আবার দেখো মার্কনিকভ রুলটা ফলো করবে না একটা পারক্সাইড দিয়ে যদি তুমি রিঅ্যাকশনটার মধ্যে রেখে দাও, পারক্স কম্পাউন্ড, ঠিক আছে। তো এটাকে আমরা বলে থাকি পারক্সাইড এফেক্ট। পারক্সাইড এফেক্টটা কি জিনিস দেখো, যেই রিঅ্যাকশনটা আমরা করছি HX যেভাবে যাওয়া উচিত মার্কনিকভ রুল ফলো করে, যদি তুমি তার মধ্যে একটা পার অক্সো কম্পাউন্ড রেখে দাও, এটা হচ্ছে পার অক্সো কম্পাউন্ড, ঠিক আছে। এর প্রেজেন্সে যদি তুমি HX অ্যাডিশনটা করো তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে মার্কনিকভ রুল মেনটেন করে, ঠিক আছে, মার্কনিকভ রুল মেনটেন করে কি হওয়া উচিত ছিল, এই X মাইনাসটা এই কার্বনে যাওয়া উচিত ছিল, তাই না। এখানে লেস নাম্বার অফ প্রোটন হাইড্রোজেন রয়েছে, কিন্তু পারক্সাইড থাকার জন্য উল্টো অ্যাডিশন হয়। ওকে, তো বেসিক্যালি পারক্সাইড এফেক্টে আমরা অ্যান্টি মার্কভ-নিকভ প্রোডাক্টটা পেয়ে থাকবো। ফর্মস, ওকে, অ্যান্টি মার্কভ-নিকভ প্রোডাক্ট তৈরি হবে। ওকে, তো সেটা কেন হচ্ছে মেকানিজমটা একটু দেখে নেওয়া যাক।
তার মানে একটা জিনিস পরিষ্কার যে এই রিয়াকশনটাতে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে না। কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে গেলে মার্কনিকভ রুলটা ফলো হতো। এক্ষেত্রে রিয়াকশনটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে না। যখন এরকম পারক্সাইড থাকে, পারক্স কম্পাউন্ডগুলো রিয়াকশন মিডিয়ামে থাকে, এরা না লাইট অথবা হিট যদি দাও অর হিট, তাহলে এরা ভেঙে যায়। ভেঙে গিয়ে একটা র্যাডিক্যাল স্পেসিস তৈরি করে। র্যাডিক্যাল স্পেসিসটা এই যে আর ও ডট হলো, এটা দুটো তৈরি হলো না, আর ও ডট, এই র্যাডিক্যালটা মিডিয়ামে তোমার এইচ এক্স রয়েছে, লেটস সে এইচ এক্স এর সাথে রিয়াকশন করলো। পার্টিকুলারলি আমরা এইখানে এইচ বিআর ধরে নিচ্ছি, এইচ এক্সটাকে আমরা এইচ বিআর ধরে নিচ্ছি রিয়াকশন মেকানিজমটা এক্সপ্লেন করার জন্য। এইচ বিআর তখন কি হবে, এইরকম টাইপের এইচ ডট অ্যাবস্ট্রাকশন হয়ে যাবে। তখন আর ও এইচ তৈরি হলো প্লাস বি আর ডট তৈরি হলো। এইটা এখন গিয়ে অ্যালকিনের সাথে রিয়াকশন করবে। এই যে দুটো প্রসেস হলো না, এটাকে র্যাডিক্যাল রিয়াকশনের ইনিশিয়েশন স্টেপ বলে। ইনিশিয়েশন মানে এমন একটা স্পেসিস তৈরি হলো এই স্টেপে, এই প্রসেসটাতে একটা স্টার্টিং মানে রিয়াক্ট্যান্ট তৈরি হলো, ব্রোমিন র্যাডিক্যাল। এবারে এই যে অ্যালকিনটা রয়েছে, এটা ব্রোমাইডটা রিয়াকশন করবে, এই ব্রোমিন র্যাডিক্যালটা রিয়াকশন করবে। তো স্বাভাবিকভাবেই এই যে নেক্সট ফেজটা অফ দিস রিয়াকশন, এটাকে বলা হয় প্রোপাগেশন। প্রোপাগেশন মানে এই প্রোপাগেশন স্টেপে প্রোডাক্ট তৈরি হবে। এটা ইনিশিয়েশন স্টেপ, এটা প্রোপাগেশন স্টেপ। এই প্রোপাগেশন স্টেপে প্রোডাক্ট তৈরি হবে। এই ব্রোমিন র্যাডিক্যালটা এই অ্যালকিনের সাথে ঢুকবে। এবারে দেখো একটা মজার ব্যাপার, এক্ষেত্রে ব্রোমিনটা আগে ঢুকছে না, এমন ভাবে ঢুকবে তাতে করে যে র্যাডিক্যালটা তৈরি হলো, এই র্যাডিক্যালটা তৈরি হলো। এবারে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসছে, এইখানে র্যাডিক্যালটা তৈরি হলো না, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসছে যে এই ব্রোমিন র্যাডিক্যালটা যদি এইখানে এই কার্বনের সাথে অ্যাটাচ হতো, তাহলে র্যাডিক্যালটা এখানে জেনারেট হতো। কিন্তু সেই র্যাডিক্যালটা স্টেবিলাইজড র্যাডিক্যাল নয়, কারণ কার্বোক্যাটায়নের যেমন স্টেবিলিটি হয়, যেই রকম টাইপের স্টেবিলিটি হয়, তোমার র্যাডিক্যালেও সেরকম টাইপের স্টেবিলিটি হয়। তো যত নাম্বার অফ সাবস্টিটিউশন থাকবে, তত র্যাডিক্যাল বা কার্বোক্যাটায়ন যাই হোক বেশি স্টেবল হবে। এইখানে নাম্বার অফ সাবস্টিটিউশন কম 1, আবার এখানে নাম্বার অফ সাবস্টিটিউশন 2, তার জন্য র্যাডিক্যালটা এইখানে ফর্ম হবে। এমন ভাবে ব্রোমিনটা রিয়াকশন করবে যে র্যাডিক্যালটা তৈরি হবে তাতে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউশন থাকবে, সেই জন্য ব্রোমিনটা এখানে এসে রিয়াকশন করেছে। ওকে, তো ব্রোমিনটা এখানে এসে রিয়াকশন করেছে। এরপরে যেটা হবে নেক্সট স্টেপে, সেটা হচ্ছে RCH ডট CH2Br। ওকে, এটা আরেকটা HBr এর সাথে রিয়াকশন করে যাবে, তাতে করে কি দাঁড়াবে, CH2BR প্লাস ব্রোমিন র্যাডিক্যাল। এইটাও জেনারেট হলো প্রোপাগেশন স্টেপে, এটাই আবার ইউটিলাইজ হয়ে যাবে এই প্রোপাগেশনের প্রথম স্টেপটাতে। আবার এখানে এই প্রোডাক্টটাও ফর্ম হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে পারক্সাইড যদি আমরা রিয়াকশনের মধ্যে দিয়ে দেই, তাহলে কিন্তু অ্যান্টি মার্কনিকভ রুল হবে, অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট ফর্মেশন হবে, মার্কনিকভ প্রোডাক্ট ফর্মেশন হবে না। এবং তার কারণটা হচ্ছে যে রিয়াকশনটা একটা র্যাডিক্যাল পাথওয়ে দিয়ে যাচ্ছে এবং প্রথমে ব্রোমিনটা অ্যাড হচ্ছে। এই দুটো কারণের জন্য অ্যান্টি মার্কনিকভ রুলটা তোমার এখানে ফলো হচ্ছে না। ওকে, তাহলে যেটা দুটো ব্যাপার বললাম সেটা হচ্ছে, একটা ব্যাপার যেটা হচ্ছে তোমার স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলিটি
of radical is very similar to the stability of carbocation. ওকে, আর এক্ষেত্রে আমরা যেমন পারক্সাইডগুলো যে পারক্সাইডগুলো ইউটিলাইজ করে থাকি তাদের মধ্যে হচ্ছে তোমার বেঞ্জয়েল পারক্সাইড, আবার ডাইটারসিয়ারি বিউটাইল পারক্সাইডও তুমি বলতে পারো, যেটা তোমার হচ্ছে Me3C ও CMe3, এটার নাম হচ্ছে বেঞ্জয়েল পারক্সাইড। এটা হচ্ছে ডাইটারসিয়ারি বিউটাইল পারক্সাইড। ওকে, তো এই যে পারক্সাইডের দিয়ে রিয়াকশন গুলো, এইটা বেসিক্যালি তুমি যদি অক্সিজেনের প্রেজেন্সে করে থাকো তাহলেও হবে। আচ্ছা, অলরেডি ক্লাসের অনেকটা টাইম হয়ে গেছে, এটা পরের ক্লাসে পড়াই যে পারক্সাইডের যে এফেক্টটা, যে অ্যান্টি মার্কনিকভ রুলটা হবে, মানে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্টটা তৈরি হবে, সেটা পারক্সাইডের প্রেজেন্সে হচ্ছে, কিন্তু অক্সিজেন যদি মিডিয়ামে থাকে তাহলেও কিন্তু সেরকম ধরনেরই অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট ফর্ম হয়। সেটা আমি পরের ক্লাসে দেখাবো।